বুঝতে হবে তোফায়েল আহমেদ কি। তোফায়েল আহমেদ ছাড়া ৬৯-এর গণ অভ্যুত্থান হতো না, এবং ৬৯-এর গণ অভ্যুত্থান না হলে বঙ্গবন্ধু কারাগার থেকে বের হইতেন না। আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হইতে পারত। ৬৯-এর যে গণ অভ্যুত্থান, এই যে আমি পোস্ট দিছি যে একদিকে আইয়ুব খান আর একদিকে তোফায়েল আহমেদ, মাঝখানে কেউ নাই। তখন বঙ্গবন্ধু জেলে, আওয়ামী লীগের নেতারা নানাভাবে জেলে অথবা সেভাবে সক্রিয় না। এদিকে ভাসানী, মৌলানা ভাসানী আছেন, তারপরে আরও দুয়েক ধরেন যে কি বলে মোজাফফর আহমেদ মনি সিং, তারা আছে, কিন্তু তারা তো লাইমলাইটে ওইভাবে নাই। লাইমলাইটে আছেন ডাকসুর ভিপি হিসেবে তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের তখন তোফায়েল আহমেদ যদি ডাক দিত, সারা পূর্ব পাকিস্তানে স্কুল কলেজ বন্ধ হয়ে যেত। এরকম মানে প্রভাবশালী নেতা হয়েছিলেন। পল্টনে ডাক দিলে সারা পূর্ব পাকিস্তান তার ডাকে সাড়া দিত। এবং 20শে জানুয়ারি যে আসাদের মৃত্যুর পরে 69-এ, তারপরে 24শে জানুয়ারি যে গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে না বঙ্গবন্ধু জেল থেকে বের হইল এবং আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হইলেন, ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দিতে বাধ্য হইলেন। তো 69-এর আন্দোলনের পুরোটাই তো তোফায়েল আহমেদের কৃতিত্ব, এখানে আর ভাগাভাগির কেউ নাই। হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ, মানে জনগণ ছাড়া তো আর অভ্যুত্থান হয় না, কিন্তু নেতৃত্ব তো উনি দিছে। এরকম একটা লোককে আপনি যদি যথাযথ সম্মান না দেন, এটা মহা অন্যায় হবে। এবং উনি তো মন্ত্রী হিসেবেও সফল ছিলেন। 96-এর যে উনি 2টা মন্ত্রণালয় চালাতেন, একটা শিল্প আর একটা বাণিজ্য। 96 যে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় নিল, তখন উনি 2টা মন্ত্রণালয় খুব ভালো চালাইছেন। হ্যাঁ, এবং স্বাধীনতার পর এই যে বিভিন্ন দেশে যে স্বীকৃতি আসলো, বঙ্গবন্ধুর সঙ্গে উনি নানা দেশ ঘুরে বেড়াইছেন। হ্যাঁ, বঙ্গবন্ধু তাকে পলিটিক্যাল সেক্রেটারি অর্থাৎ রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই সুবাদে উনি বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন দেশে ঘুরছেন, এবং যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য ওনার ভূমিকা আছে না, যথেষ্ট ভূমিকা আছে। এখন উনি রক্ষী বাহিনীর কী ছিলেন, উনি কি বলে যে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, এইসব প্রসঙ্গ টেনে তো তার ৬৯-এর যে অবদান, তাকে তো খর্ব করতে পারবেন না আপনি। আমাদের মুক্তিযুদ্ধে যে তার অবদান, এইটাকে তো আর আপনি খর্ব করতে পারবেন না, তাই না? ওইটা ওই জায়গায় থাকবে। হ্যাঁ, তারপরে পলিটিশিয়ান হিসেবে কেউই তো আর 100% পারফেক্ট না। হ্যাঁ, যিনি বলতেছেন এই কথাটা, তিনি কি পারফেক্ট? তোফায়েল আহমেদ সম্পর্কে যে যারা মন্তব্য করতেছে, তারা কি পারফেক্ট? আয়নার সামনে দাঁড়ান না, দেখেন আপনার কি ত্রুটি আছে না আছে। শুধু এসব বলে লাভ নাই। তোফায়েল আহমেদ একজন জাতীয় বীর ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধের সংগঠক। একটা তো হচ্ছে মানে যুদ্ধক্ষেত্রে বন্দুক দিয়ে যুদ্ধ করা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা রিক্রুট করা, মুক্তিযুদ্ধের সাংগঠনিক দিকটা দেখভাল করা। এটা বিরাট দায়িত্ব। এটা বন্দুক চালানোর চেয়ে বড় দায়িত্ব। ফলে এই দায়িত্বগুলি উনি পালন করছেন। এবং আমি তো বলি, বাংলাদেশে তোফায়েল আহমেদের মতো এত জনপ্রিয় ছাত্রনেতা আর হবেও না। 69-এ উনি যে জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন, আর হবে না। পরবর্তীকালে হ্যাঁ, মান্না ভাই জনপ্রিয় ছিলেন, আসম আব্দুর রবও জনপ্রিয় ছিল, কিন্তু তোফায়েল আহমেদের মতো না। এই অঙ্গুলে হিলনে সারা পূর্ব পাকিস্তান তারটাকে সারা দিচ্ছে। হ্যাঁ, মানে এটা ভাবা যায় না। আমরা তখন স্কুলে পড়ি, 9-10-এ পড়ি, তখন আমরা তো দেখছি সব এগুলি, তাই না? ফলে এই তার অবদানকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, মানুষের ত্রুটি থাকবেই। হ্যাঁ, সেটাকে মানে ম্যাগনিফাই করে তার কৃতিত্বকে খাটো করার কোনো দরকার নেই। আজকে বোধহয় তার জানাজা হওয়ার কথা ভোলাতে। কি ওখানে কি হচ্ছে না হচ্ছে আমরা ঠিক বুঝতে পারতেছি না। আমি মনে করি যে সরকারের উচিত হবে তাকে যথাযথ সম্মান দেওয়া। আপনি যদি অন্যকে সম্মান না দেন, আপনাকে তো অন্য কেউ সম্মান দেবে না, তাই না? সম্মানটা তো রেসিপ্রোকাল। আপনি আমাকে সম্মান করবেন, আমি আপনাকে সম্মান করব। তো ফলে
সবার আত্মসম্মানের জন্যই যারা যোগ্য তাদের সম্মানটা তাদেরকে প্রপারলি দিতে হয়, তা না হলে নিজেও সম্মান পাওয়া যায় না। হ্যাঁ, তোফায়েল আহমেদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, এবং এই ক্ষতি আসলে ইরিপেয়ারেবল। এই ক্ষতি পোষানো খুব কঠিন। যেমন ধরেন বঙ্গবন্ধু, না, বঙ্গবন্ধু, হ্যাঁ, শাসক হিসাবে ওনার অনেক ব্যর্থতা আছে, ধরেন যে একদলীয় শাসন করছিলেন ইত্যাদি, কিন্তু বঙ্গবন্ধু যে আমাদের স্বাধীনতার 1 নম্বর পুরুষ, এবং উনি ছাড়া স্বাধীনতা কবে হয়তো বলা যায় না, সেইটা কিন্তু আমরা দেখি না। এই বঙ্গবন্ধু একদলীয় শাসন করছে, তো রক্ষী বাহিনী করছে, এইটা করছে, সেইটা করছে, এই যে বিমানবীয়করণ, হ্যাঁ, টোটালিতে আমাদের এখানে হয় কি জানেন, মানুষ হয় ফেরেশতা না হয় শয়তান, মাঝামাঝি কিছু নাই। ধরেন আমি যাকে শয়তান বলতেছি, আর এক পক্ষ তাকে বলতেছে ফেরেশতা, আবার যে বলতেছে ফেরেশতা অন্য পক্ষ বলতেছে শয়তান। মাঝামাঝি যে একটা মানুষ, সে যে মানুষ, এইটা নাই। যেমন বঙ্গবন্ধু কারো কাছে শয়তান, কারো কাছে ফেরেশতা, জিয়াউর রহমান কারো কাছে শয়তান, কারো কাছে ফেরেশতা। অদ্ভুত একটা ব্যাপার, টোটালিটিতে মানুষকে বিচার করা, এটা আর হচ্ছে না। তো তোফায়েল আহমেদের কথা বলি। তোফায়েল আহমেদ, আপনি বললেন না উল্লাস করতেছে বা এটা এক ধরনের মানসিক বিকৃতি। দেখেন, তোফায়েল ভাই আওয়ামী লীগের ভেতরই নিগৃহীত হয়েছেন, এবং শেখ হাসিনা তাকে দেখতে পারতেন না। তাকে যে মন্ত্রিত্ব দিছিলেন, এইটা বাধ্য হয়ে দিছিলেন দুই একবার মন্ত্রিত্ব। ওনাকে শেখ হাসিনা নিজেই টলারেট করতেন না। শেখ হাসিনা মনে করতেন যে তার বাবা যখন বা বঙ্গবন্ধু যখন নিহত হয়েছিলেন, তখন তোফায়েল আহমেদ তার দায়িত্ব পালন করে নাই, হ্যাঁ, এটা মনে করেন। অথবা এই যে 1/11 সময় তোফায়েল ভাই যেহেতু সংস্কারপন্থী হয়ে গেছিলেন, সেটাও একটা ক্ষোভ আছে, দুইটা ক্ষোভ। একটা, বঙ্গবন্ধু হত্যার পরে শেখ হাসিনা মনে করতেন যে যেহেতু তোফায়েল আহমেদ কোনো ভূমিকা গ্রহণ করেন নাই, হ্যাঁ, আবার 1/11 সময় সংস্কার দিয়েছে, দুইটা কারণে কিন্তু তোফায়েল আহমেদকে শেখ হাসিনা দেখতে পারতেন না। অথচ ওনাকে বলা হচ্ছে যে ওনাকে ট্যাগ করা হচ্ছে। ইউনূস আমলের প্যান্ডোরার বাক্স ধীরে ধীরে খুলছে, এবং এই প্যান্ডোরার বাক্স থেকে এখন সাপ, ব্যাং, বেজি এগুলি আস্তে আস্তে বের হচ্ছে, বের হবেই, এটা কোনো কিছুই চাপা থাকে না। যেমন আমরা পরে জানলাম যে রেজওয়ানা মপ করে আপনার গণস্বাস্থ্যের একজন ইয়েকে বের করে দিচ্ছে, এটা কিন্তু আমরা জানতাম না। পুলিশ দপ্তরে বসে মপ, ফিমেল মপিস্ট। আমরা জানলাম যে এই যে মাইলস্টোনে যখন পুড়ছিল ছাত্রছাত্রীরা, তখন সামন্তলাল তার আগ্রহ প্রকাশ করছিল সেখানে ট্রিটমেন্ট দিতে, আমরা জানলাম তাকে যেতে দেওয়া হয়নি। আমরা জানলাম যে, এবং এটা অ্যাট দি ভেরি হাই কস্ট, আমরা জানলাম যে হামের টিকার ব্যাপারে অন্তর্বর্তী সরকার একেবারেই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। এবং এটা আমরা জানলাম কি মানে কখন এত অধিক মূল্য দিতে হইল, প্রায় 550 শিশুর মৃত্যুর মধ্য দিয়ে আমরা জানলাম যে এই প্যান্ডোরা খুলতে আরও বের হবে। এখন দেখেন, এই যে এরা বলতেছে না যে এখন সব ডিজোন করতেছে, ইউনুসকে সব ডিজোন করতেছে। দেখেন আমাদের স্মৃতিশক্তি কিন্তু এত খারাপ না। যেমন আমার স্মৃতিশক্তি, মানে আমার স্কুলের টিচাররা বলতো যে আমার নাকি বানরের মতো স্মৃতিশক্তি, মানে মাল্টিপল মেমোরি সিস্টেম আছে আমার। এভরি সিঙ্গেল ওয়ার্ড আমাদের মনে আছে, 18 মাস তারা কি করছে, কি বলছে, এভরি সিঙ্গেল ওয়ার্ড। এখন সবাই ডিজোন করতেছে, এখন ইউনুস সাহেবকে কেউ চিনে না, হ্যাঁ। তো এবং কতগুলি তো এমন কথা বলতেছে যেগুলি বিশ্বাস করতে কষ্ট হয়। যেমন রেজওয়ানা নাকি বলছে, জানি না এইগুলি ফটোকার্ড পড়তে হচ্ছে আমাদেরকে, উনি নাকি বলছেন যে ইউনুস সাহেবের চরিত্র খারাপ, আমাকে ব্যবহার করেছে, এরকম একটা ফটোকার্ড দেখলাম। আমি জানি না তার মতো একজন অ্যাকমপ্লিশ লেডি এটা বলতে পারে কি না। যাই হোক, এগুলি চলতেছে বাজারে। যাকে এইসব কথা বলে, এইসব না বলে আমি চুক্তিটা নিয়ে, আপনি যেহেতু চুক্তির কথা বললেন, দেখেন আমরা এমন একটা গাড্ডায় পড়ে গেছি, হ্যাঁ, এখান থেকে কিভাবে আমাদের উদ্ধার হবে, হ্যাঁ, এটা
মানে আমরা যত পরিশ্রমী করি না কেন, 20 কোটি লোক যত পরিশ্রমী করি না কেন, আমাদের কৃষক সমাজ যত পরিশ্রমী করুক, আমাদের ওয়ার্কিং ক্লাস যত পরিশ্রমী করুক, কোনো লাভ হবে না যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, মানে পুরোটা যদি বাস্তবায়িত হয়। এবং একটা সময় যে দেখা যাবে যে কৃষক বলতেছে যে হায় হায় কী করব এখন। পোলট্রি যারা ইয়ে করে, পোলট্রি ফার্ম যাদের আছে তারা বলবে হ্যাঁ আমাদের তো সব শেষ হয়ে গেল। একটা সময় ডেইরি যারা করে তারা বলবে আমাদের তো সব শেষ হয়ে গেল, কী করবো এখন। এই অবস্থা করে গেছে ইউনূস সাহেব। এবং এখন তারা অস্বীকার করতেছে যে আমরা এগুলি কিছু জানি না, সব জানে, সবাই জানে। দেখেন কি অবস্থা দাঁড়াইছে, সেফ এক্সিট চাচ্ছে তারা। তারা ভাবতে, দেখেন এই কথাগুলি কখন আসতেছে, যখন বাজারে একটা শব্দ আসছে যে আওয়ামী লীগ আসতেছে। মানে আওয়ামী লীগ আসবে কি আসবে সেটা অলটুগেদার ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু একটা আওয়াজ উঠছে যে আওয়ামী লীগ আসতেছে, বাস সবাই এখন মানে নিজেকে একটা বর্ম দিয়ে ঢাকার চেষ্টা করতেছে। এগুলো আমরা বুঝি। দেখেন কি অবস্থা করে গেছে ইউনূস সাহেব। এবং এটা কি হবে জানেন, মানে আমি পুরো জিনিসটা একটু ব্যাখ্যা করি আপনাকে। চুক্তিটা বুঝতে গেলে আপনার হেনরি কিসিঞ্জারের একটা কোটেবল কোট এটা বুঝতে হবে। সেটা হচ্ছে হেনরি কিসিঞ্জার, হি ইজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য সেলিব্রিটি ডিপ্লোম্যাট ইন দি ওয়ার্ল্ড, ইন দি হিস্ট্রি। এবং সে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ছিলেন, চিফ ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, পরে সেক্রেটারি অফ স্টেটও হয়েছিলেন। এবং হি ইজ মানে বড় মাপের ডিপ্লোম্যাট। এবং ধরেন যে এই যে শাটল ডিপ্লোমেসি যে কথাটা আসছে, হ্যাঁ, সেটা কিন্তু কিসিঞ্জার এই শাটল ডিপ্লোমেসি, এই যে শাটল ককের মতো যে ছোটাছুটি করা, উনি 73-তে কায়রো, জেরুজালেম, দামাস্কাস, আম্মান ছোটাছুটি করে করে ইজিপ্ট, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে একটা সমঝোতা করছিলেন। এত সাকসেসফুল ডিপ্লোমেসি তার। এবং ভিয়েতনাম ওয়ার যে শেষ হয়েছে তার ডিপ্লোমেসির কারণে। তো সে একটা কথা বলছে, তার একটা 3 খণ্ডের একটা মেমোয়ার আছে তার, কিসিঞ্জারের। সেখানে উনি বলতেছেন যে আমেরিকার শত্রু হওয়াটা বিপজ্জনক, আমেরিকার বন্ধু হওয়াটা ফ্যাটাল। বুঝেন এবার, শত্রু হওয়াটা বিপজ্জনক আর বন্ধু হইলে সেটা ফ্যাটাল, মানে প্রাণঘাতী। শত্রু ভালো, মানে শত্রু হওয়া ভালো কিন্তু বন্ধু হওয়া ভালো না। এবং এটার ব্যাখ্যাটা কীরকম দেখেন, যেমন ধরেন ইরান আমেরিকার শত্রু, তাই না? ওখানে কি হচ্ছে, আক্রমণ হচ্ছে, আবার সিজফায়ার, আবার হচ্ছে ইরান কিন্তু ধ্বংস হচ্ছে না। আর আমরা হচ্ছে বন্ধু। এটা ফ্যাটাল কীরকম, আমাদেরকে নিংড়ে 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 শেষ করে দিবে। এই যে চুক্তিটা, আমরা তো বন্ধু, এই বন্ধু হচ্ছে যে নিংড়ে 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 আমাদের শেষ করে দিবে। এবং এইটা শত্রুর চাইতে খারাপ। শত্রু হইলে কে বোমা মারল, কিছু এলাকার ধ্বংস হইল, কিন্তু একটা জাতি হিসাবে আমাদেরকে ধ্বংস করার একটা চুক্তি করে গেছে ইউনূস সাহেব। এবং এইটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এবং আমাদের আসলে আমরা হেল্পলেস হয়ে গেছি। হ্যাঁ, এখন আমি তারেক রহমানকে দোষ দেই না, এই আমেরিকার সাথে এই যে গা মাখামাখি এইটা শুরু করছে ইউনূস। এবং এটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন এই থেকে বের হওয়া খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে আমাদেরকে। এবং আমরা কোথায় চলে যাচ্ছি এইটাও আমি কল্পনাও করতে পারি না আর কি।